হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি তোমাদের সামনে আমার আজকের নতুন ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর বিষয় কবি জীবনানন্দ দাশের এক বিখ্যাত কবিতা বোধ। এই কবিতাটা বা আমার আজকের ভিডিওটা সম্পূর্ণভাবে স্নাতক এবং স্নাতকোত্তর ছাত্রছাত্রীদের জন্য, যাদের পাঠ্য বিষয়ে বাংলা পাঠ্য বিষয়ে বোধ কবিতাটা আছে বা সংযুক্ত। তোমরা অনেকেই আমাকে এই কবিতার রিকোয়েস্ট নিয়ে অনেক দিন আগে থেকে বলছো, কিন্তু আমি করিনি। এর আগে একটা ভিডিওতে আমি তোমাদের সামনে কবি জীবনানন্দ দাশের বনলতা সেন কবিতাটা নিয়ে আলোচনা করেছি। সেখানে আমি কবি জীবনানন্দ দাশের সম্পর্কে সম্পূর্ণ একটা আলোচনা তোমাদের সামনে রেখেছি। সেই কারণেই আজকে এই কবিতা আলোচনার আগে আমি কবি জীবনানন্দ দাশের ব্যক্তিগত জীবন বা তার নিজস্ব সম্পর্কিত কিছু কথা এখানে আর বলে সময় নষ্ট করব না। আমরা সরাসরি চলে যাব বোধ কবিতার সম্পর্কিত কিছু আলোচনায়। আমাদের আজকের পাঠ্য বোধ কবিতাটার মধ্যে সম্পূর্ণ প্রবেশ করার আগে আমাদের কিছু কথা জেনে নেওয়া প্রয়োজন, তা না হলে বোধ কবিতাটাই আমাদের বোধগম্য হবে না। আমি কবি জীবনানন্দ দাশের বনলতা সেন কবিতাটা যখন তোমাদের সামনে আলোচনা করেছিলাম, সেখানে বলেছিলাম যে কবি জীবনানন্দের কবিতার ভাষা অনেকটা দুর্বোধ্য। বহু সমালোচক বহু রকমভাবে তার কবিতাকে সমালোচিত করেছেন। ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় তার সাহিত্যের ইতিহাস, বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থে বলেছিলেন যে পৌষের মধ্যরাত্রির মতোই কবি জীবনানন্দ দাশের কবিতা কুহেলি কুহকে আচ্ছন্ন। আবার কবি জীবনানন্দ দাশ নিজেই তার শ্রেষ্ঠ কবিতা কাব্যগ্রন্থে বলেছেন, আমার কবিতাকে বা এ কাব্যের কবিতাকে নির্জন বা নির্জনতম আখ্যা দেওয়া হয়েছে। অর্থাৎ একটা নির্জনতম ব্যাপার বা নির্জনতার কবি, এরকম একটা বিষয় জীবনানন্দের সাথে বারে বারে উঠে এসেছে। আর কবি জীবনানন্দ দাশ যে সময় দাঁড়িয়ে কবিতা রচনা করেছেন, সেই সময়টাও কিন্তু আমাদের এই বোধ কবিতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই সময় আমরা দেখেছি কবি জীবনানন্দ দাশ দেখেছেন দাঙ্গাকে, কবি জীবনানন্দ দাশ দেখেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং বিভিন্ন রকম মহামারী, আকাল, বিভিন্ন রকম একটা অরাজকতা যাকে বলে, এরকম একটা পরিস্থিতির মধ্যে কবি তার কবিতাগুলো রচনা করেছেন। কাজে সেই সময়ের একটা প্রতিচ্ছবি তার কবিতার মধ্যে পড়বে, এটাই স্বাভাবিক। সেই সময়ে মানুষের মধ্যে যে হতাশা, যে ক্লান্তি, সেরকম একটা ক্লান্তিবোধ, হতাশাবোধ কবির কবিতায় আমরা পেয়েছি। তাছাড়া কবি জীবনানন্দ দাশ ছিলেন বাংলাদেশের প্রকৃতির মধ্যে জন্মগ্রহণ করা এক কবি। হঠাৎ যখন তিনি শহর কলকাতায় এসে পড়েন, হয়তো সেই পরিবেশের সাথে এবং সেই সময়কার গুমোট পরিবেশের সাথে কবি নিজেকে মানিয়ে তুলতে পারছিলেন না। আর ঠিক সেই কারণেই বোধহয় তার কবিতার মধ্যে এরকম একটা বেদনা, একটা সম্পূর্ণ নির্জনতম একটা ব্যাপার বারে বারে আমরা লক্ষ্য করেছি। কবি জীবনানন্দ দাশ তার প্রথম কাব্যগ্রন্থ রচনা করেছিলেন ঝরা পালক, যেটা 1927 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। আর এই কাব্যগ্রন্থের মধ্যে আমরা পেয়েছি পিরামিডের মতো কবিতা। এই যে ঝরা পালক কাব্যগ্রন্থটা, এই কাব্যগ্রন্থের মধ্যে কবির ইতিহাস চেতনা, কবির প্রকৃতি চেতনা, এই সমস্ত কিছুই যেন আমরা দেখতে পেয়েছি। এমনকি কবির মৃত্যু চেতনাও এই কাব্যগ্রন্থে আমরা লক্ষ্য করি। কিন্তু এই কাব্যগ্রন্থে কবির ভাষা, কবির চিত্রকল্প ঠিক যেন সম্পূর্ণ জীবনানন্দকে পাঠকের সামনে পরিবেশন করেনি। এবং আমরা পরবর্তী যে কবিতাগুলো পেয়েছি কবি জীবনানন্দ দাশের, আজকের বোধ কবিতা, সেই যে কবির কাব্যগ্রন্থ ধূসর পাণ্ডুলিপি, এই বোধ কবিতা ধূসর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থেরই কবিতা। সেই ধূসর পাণ্ডুলিপি কবিতায় যেন আমরা কবি জীবনানন্দকে সম্পূর্ণরূপে পেলাম। সেখানকার ভাষা, সেখানকার শব্দচয়ন, কথা বলার ভঙ্গি, কবির যে বেদনা বোধ, সম্পূর্ণ যেন অনেক বেশি আধুনিক, অনেক বেশি পরিণত। এরকমই এক জীবনানন্দকে আমরা পেলাম কবির ধূসর পাণ্ডুলিপি কবিতার কাব্যগ্রন্থের কবিতাগুলোর মধ্যে। সেই কাব্যগ্রন্থেরই একটা কবিতা হচ্ছে আমাদের আজকের আলোচ্য কবিতা বোধ। এই বোধ কবিতার মধ্যে কবির একটা হতাশাবোধ, কবির বেদনাবোধ এবং একটা মীমাংসাবিহীন যে
ক্লান্তি এবং একাকিত্ব, সেই একটা প্রতিচ্ছবি যেন আমরা এই কবিতার মধ্যে দেখতে পেয়েছি। কবিতাটা পড়লে তার বিষয় সম্পর্কে তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে। তবু আমি বলছি যে এই কবিতায় কবিকে আমরা দেখতে পেলাম যেন তিনি যে জীবনকে পেয়েছেন বা যে সমাজের মধ্যে তিনি নিজেকে মানিয়ে নিয়েই চলছেন, এই জন্য বলছি কারণ এটা কবির কাঙ্ক্ষিত নয়, কাঙ্ক্ষিত নয় সেটা আমরা বারে বারে বুঝতে পারছি। কাজে এই যে মানিয়ে নিয়ে চলার পরিবেশটা, সেই পরিবেশটায় কবি যেন হঠাৎই একা হয়ে পড়ছেন এবং সেই একা হওয়ার কারণটা কবি ঠিক ভালোভাবে বুঝতে পারছেন না। কবি চাইছেন সেই একাকিত্বের যন্ত্রণা থেকে নিজেকে মুক্ত করতে। কবি বুঝতে পারছেন তার যে একাকিত্বের যন্ত্রণার যে কারণ, যে বোধ, সেটা কবির সম্পূর্ণ নিজের। আরও তো মানুষ আছে, তাদের মধ্যে তো এই বোধ নেই, এরকম একটা অবস্থা কবির মধ্যে আসছে। কবি ভাবছেন এর থেকে বেরিয়ে আসবেন, কিন্তু কবি পারছেন না কিছুতেই বেরিয়ে আসতে। চেষ্টা করতে করতেও কবি পিছিয়ে যাচ্ছেন। কবি বারে বারে নিজেকে আড়ালে নিয়ে যাচ্ছেন, নিজেকে আরও নির্জন করে তুলছেন। এরকম একটা পরিস্থিতি আমরা এই বোধ কবিতায় দেখতে পেয়েছি। তাহলে চলো আমরা আজকে শুরু করি আমাদের আজকের পাঠ্য কবিতা বোধ। আলো অন্ধকারে যাই, মাথার ভিতরে স্বপ্ন নয় কোনো এক বোধ কাজ করে। স্বপ্ন নয়, শান্তি নয়, ভালোবাসা নয়, হৃদয়ের মাঝে এক বোধ জন্ম লয়। আমি তারে পারি না এড়াতে, সে আমার হাত রাখে হাতে। সব কাজ তুচ্ছ হয়, পণ্ড মনে হয়, সব চিন্তা প্রার্থনার সকল সময় শূন্য মনে হয়, শূন্য মনে হয়। কবিতার প্রথম স্তবকে আমরা যে লাইনগুলো, যে শব্দগুলো পেলাম, তা থেকে বুঝতে পারছি কবি আলো অন্ধকারে যাচ্ছেন, অর্থাৎ আলো অন্ধকার এই শব্দ দুটোর মধ্যে দিয়ে কবি সৎ অসৎ এবং সমাজের ভালো খারাপ এই দুটো দিককেই ব্যাখ্যা করতে চেয়েছেন। আলোর দিক অর্থাৎ সততার দিক, সৎকর্মের দিক, সুদিক, আর অন্ধকার দিক অর্থাৎ নির্জনতম দিক, যে দিকটা মানুষের কাঙ্ক্ষিত নয়, যে দিকটা বেছে নিলে মানুষকে অসৎ বলে বিবেচনা করতে হয়। এরকমই একটা দুটো দিক আমাদের চলার পথে সর্বদা আমরা দেখতে পাই। কবি বলছেন আলো অন্ধকারে যাই, আমি সেই দুদিক দিয়েই গিয়েছি, আমি সেই দুই দিকেই চেয়েছি। মাথার ভিতরে স্বপ্ন নয় কোন এক বোধ কাজ করে। অথচ এই দুদিকের পথেই কবি যেন লক্ষ্য করেছেন, কবি ঠিক স্বপ্ন দেখতে পারছেন না। যেখানে সাধারণ মানুষ প্রতিনিয়ত প্রতি মুহূর্তে স্বপ্ন দেখে, বাঁচার জন্য নতুনভাবে নতুন রকমের স্বপ্ন দেখে, কবি জীবনানন্দ দাশ কিন্তু স্বপ্ন দেখছেন না, কোনো এক বোধ কাজ করে। কবির মাথার মধ্যে যেন কোনো এক বোধ কাজ করছে। বোধ শব্দটার অর্থ কি? বোধ অর্থাৎ একটা জ্ঞান, সম্মুখ জ্ঞান, যে জ্ঞানটা কবি উপলব্ধি করছেন তার নিজস্ব, যেটা সম্পূর্ণভাবে তাকে বারে বারে দ্বিচারিতার মধ্যে ফেলে দিচ্ছে। কবি বুঝতে পারছেন না কোনটা সঠিক। কবি আলো দেখেছেন, কবি অন্ধকার দেখেছেন, কিন্তু দুটো দিকের মধ্যেই কবির মাথার মধ্যে স্বপ্নের জগৎ, স্বাভাবিক জগৎ, সেটা কিন্তু কাজ করছে না। অন্য কোনো বোধ কাজ করছে, যেখানে সেই বোধের মধ্যে স্বপ্ন নেই, শান্তি নেই, ভালোবাসা নেই। হৃদয়ের মাঝে এক বোধ জন্ম লয়। কবির হৃদয়ের মধ্যে অন্য এক বোধ জন্ম নিচ্ছে, যে বোধের জন্য কবি কোনো রকম স্বপ্ন দেখতে পাচ্ছেন না। কবির যে জীবনের মধ্যে দিয়ে কবি অতিবাহিত হচ্ছেন, প্রতিনিয়ত কাটাচ্ছেন, সেখানে কবি শান্তি পাচ্ছেন না, কবি ভালোবাসা পাচ্ছেন না বা ভালোবাসা দিতেও পাচ্ছেন না। কবি ভালোবাসা, শান্তি, স্বপ্ন সমস্ত কিছু থেকে যেন বিচ্যুত হয়ে চলেছেন ধীরে ধীরে মাথার ভিতরে সেই বোধের জাগরণের জন্য। সেই বোধটা কবিকে যেন চঞ্চল করে তুলছে, একাকী করে তুলছে, নির্জন করে তুলছে। এরপর কবি কি বলছেন? আমি তারে পারি না এড়াতে, আমি তারে পারি না এড়াতে। এই কথার মধ্যে দিয়েই বোঝা যাচ্ছে কবি চাইছেন এড়াতে, কবি চাইছেন এই বোধটা থেকে নিজেকে মুক্ত করতে, সাধারণ ছন্দে নিজেকে ফিরিয়ে আনতে। সাধারণ মানুষ যে জীবনের পথে চলে, যে জীবনে স্বপ্ন দেখে, শান্তি পায়, ভালোবাসে, ভালোবাসা দেয়, সেই পথেই কবি নিজেকে চালনা করতে চাইছেন।
কিন্তু পারছেন না এড়িয়ে যেতে, সেই বোধের হাত থেকে তিনি নিস্তার পাচ্ছেন না। সে আমার হাত রাখে হাতে, অর্থাৎ কবির হাতে সেই বোধ যেন হাত রাখছে, যেন বন্ধুত্ব করছে তার সাথে, তাকে যেন একাকী নির্জনতম করে তুলছে, সেই বোধ যেন কবির একমাত্র সঙ্গী হয়ে উঠছে। এরকম একটা অবস্থা কবির মধ্যে আসছে। সব কাজ তুচ্ছ হয়, পণ্ড মনে হয়, অর্থাৎ কবি যে কাজগুলো করছেন, প্রতিদিন করার প্রয়োজনে করছেন, সেই কাজগুলো যেন তুচ্ছ মনে হচ্ছে কবির কাছে। কবির মনে হচ্ছে এই যে 24 ঘন্টায় কবি এত কাজ করছেন, 24 ঘন্টার মধ্যে ঘুম থেকে শুরু করে তার প্রয়োজনের যে কাজ, সেই সমস্ত কিছু, কর্মজগৎ সমস্ত কিছুই যেন কবির কাছে একেবারে তুচ্ছ মনে হচ্ছে অর্থহীন, এই কাজের কোনো অর্থ হয় না, সবটাই অকারণ, এরকম একটা মনে হচ্ছে। পণ্ড মনে হয়, পণ্ড কি মনে হচ্ছে? সময়টা মনে হচ্ছে, এই যে এতক্ষণ ধরে কবি কাজ করে চলেছেন, এত দিন ধরে, এত বছর ধরে কবি কাজ করে চলেছেন, সবটাই যেন মানে অকারণ, পণ্ড হয়ে গেল, পণ্ড শ্রম যাকে বলে, সেরকমটা কবি উপলব্ধি করছেন। সব চিন্তা প্রার্থনার সকল সময় শূন্য মনে হয়, অর্থাৎ কবি যে বসে চিন্তা করেন, কবি নিজের মধ্যে বসে একাকিত্বে, একাকী যখন চিন্তা করেন, চিন্তামগ্ন থাকেন, অথবা ঈশ্বরের জন্য মানে ঈশ্বরের কাছে কিছু প্রার্থনা করেন, সেই সময়টাও কবির কাছে শূন্য মনে হয়। সেখানেও মনে হয় যে প্রার্থনা, চিন্তা সব মানে সমস্ত কিছুই যেন অকারণ, এর কোনো অর্থ নেই। জাগতিক যে বাসভূমি আমাদের, জাগতিক যে বিষয়গুলো, যে সমস্ত কিছু কবি পেয়েছেন, পাচ্ছে, অন্যান্য মানুষরা যা চাইছে, সবটাই কবির কাছে অকারণ, অর্থহীন, পণ্ড, এরকম একটা মনে হচ্ছে। এই হলো প্রথম স্তবকে কবির একটা অভিব্যক্তি, কবির অভিজ্ঞতা। এরপরের স্তবকে কবি কি বলছেন? সহজ লোকের মতো কে চলিতে পারে, কে থামিতে পারে এই আলোয় আঁধারে, সহজ লোকের মতো তাদের মতন ভাষা কথা কে বলিতে পারে আর, কোনো নিশ্চয়তা কে জানিতে পারে আর। অর্থাৎ কবি বলছেন যে মানুষের মধ্যে এরকম একটা বোধ সব সময় কাজ করছে, যে মানুষের মধ্যে, মাথার মধ্যে এই বোধটা তাকে বারবার নাড়া দিয়ে বলছে যে যা করছো তুমি তা ঠিক নয়, যা তুমি যে পরিশ্রম তুমি করে চলেছো তা পণ্ড, যে সময় তুমি অতিবাহিত করেছো তা তুমি অকারণে নষ্ট করেছো। এই রকম একটা অবস্থা যার হয়, সে কি পারে সাধারণ সহজ লোকের মতো পথ চলতে? কে থামিতে পারে এই আলোয় আধারে সহজ লোকের মতো? সেই মানুষটা, যে মানুষটার মধ্যে বোধ জাগ্রত হয়েছে, সে কি পারে আলোতে অথবা অন্ধকারে সহজ লোকের মতো বিচরণ করতে, কিংবা থামতে, কিংবা চলতে? কোনোটাই কি সে পারে? তাদের মতন ভাষা কথা কে বলিতে পারে আর। যে মানুষটার মনের মধ্যে, মাথার মধ্যে সেই অদ্ভুত বোধ, একটা অন্য রকমের চিন্তা ভাবনা কাজ করছে, যা সকল মানুষের থেকে আলাদা, সেই মানুষটা কি আর সকল মানুষের মতো, সাধারণ মানুষের মতো, আর 5টা মানুষের মতো সাধারণ কথাবার্তা, নিত্য নৈমিত্তিক কথাবার্তা এগুলো বলতে পারে? তাদের মতো ভাষা বলতে পারে? কোনো নিশ্চয়তা কে জানিতে পারে আর? সে কি আর জানতে পারে যে ঠিক কি হবে? নিশ্চয়ভাবে সে কি কিছু বলতে পারে যে তার জীবনের শেষ কোথায়, তার জীবনে কি আছে কি নেই, তার চাওয়া কি, তার পাওয়া কি, তার ঔচিত্য কি? এগুলো কিন্তু সে বলতে পারে না, কারণ সেই যে বোধ, তার যে একটা অদ্ভুত চিন্তাধারা, অন্য রকমের চিন্তাধারা, সেটাই যেন তাকে মানে একটা সহজতম মানুষের কাছ থেকে পৃথক করে তুলছে, আর 5টা মানুষের থেকে আলাদা করে তুলছে। এটাই কবি বলছেন। শরীরের স্বাদ কে বুঝিতে চায় আর, প্রাণের আহ্লাদ সকল লোকের মতো কে পাবে আবার? সকল লোকের মতো বীজ বুনে আর স্বাদ কই, ফসলের আকাঙ্ক্ষায় থেকে শরীরে মাটির গন্ধ মেখে, শরীরে জলের গন্ধ মেখে, উৎসাহে আলোর দিকে চেয়ে চাষার মতো প্রাণ পেয়ে কে আর রহিবে জেগে পৃথিবীর উপরে? এই যে কথাটা কবি বলছেন, আমাদের নিত্যদিনের নিত্য কাজের কথা, যেটা মানুষের সাধারণ চাহিদা। আমাদের মানিক বন্দ্যোপাধ্যায় যে মানুষের যে জৈবিক সত্তা, মানুষের যে সাধারণ সত্তার কথা বলেছেন, যে একটা ঐতিহাসিক সত্যের কথা বলেছেন, যে
সত্যকে মানিক বন্দ্যোপাধ্যায় বারে বারে দেখিয়েছেন তার বিভিন্ন উপন্যাসের মধ্যে দিয়ে। মানুষের যে চাওয়া পাওয়া, কামনা, বাসনা, এগুলো কিন্তু মানুষের একটা সাধারণ বোধ। কবি বলছেন শরীরের স্বাদ কে বুঝিতে চায়, আর প্রত্যেকটা মানুষের মধ্যেই, সে পুরুষই হোক আর নারীই হোক, তার মধ্যে একটা বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ বোধ, তার প্রতি ভালোবাসা, তার প্রতি সহজ কামনা বাসনার যে চাহিদা, সেটা একটা সাধারণ জাগতিক বিষয়। এটা প্রত্যেক মানুষের একটা আদিম প্রবৃত্তি। এটার মধ্যে কোনো মিথ্যে নেই, এটার মধ্যে কোনো অবাক হওয়ার কিছু নেই, অদ্ভুত বিষয় নেই। কিন্তু তবু কবির মনে হচ্ছে সেই শরীরের স্বাদ আর কে বুঝিতে চায়। কবির মধ্যে যেন কামনা বাসনা অতিরিক্ত কোনো একটা বোধ জেগে উঠছে। কবি চাইছেন না এরকম একটা জীবনকে। কবি বলছেন প্রাণের আহ্লাদ সকল লোকের মতো কে পাবে আবার। অর্থাৎ বিবাহ, সন্তান, এই সমস্তর মধ্যে মানুষ যে প্রাণের আহ্লাদ পায়, বেঁচে থাকার আনন্দ পায়, সেটা যেন কবি আর পাবেন না। কবির মতো সেই মানুষগুলো পাবে না যাদের মাথার মধ্যে একটা অদ্ভুত বোধ কাজ করছে। সেই বোধ, যে বোধ বারে বারে যেন নাড়া দিয়ে বলছে এই জগৎটা বা এই জীবনটা এইভাবে কাটানোর নয়, আরও অন্য রকমভাবে বাঁচা উচিত ছিল, আরও অন্য রকমভাবে কিছু করা উচিত ছিল পৃথিবীর জন্য। এরকম একটা বোধ কবির মধ্যে আসছে। সকল লোকের মতো বীজ বুনে আর স্বাদ কই। বীজ বুনে আর স্বাদ বলতে, বীজ বোনার অর্থ হচ্ছে মানুষের জীবনকে তৈরি করার অর্থ। আমরা প্রত্যেক মানুষ কি করি, আমাদের ভবিষ্যতের কথা ভাবি, আমাদের ভবিষ্যতের বিবাহ, আমাদের ভবিষ্যতের সন্তান সন্ততি, একটা পরিবার গঠন, সেই পরিবারকে সুষ্ঠুভাবে সুন্দরভাবে পরিণতি দেওয়ার কথা, এই সমস্ত কিছুর জন্য আমরা কাজ করি, কর্ম করি আমাদের ভবিষ্যতের কথা ভেবে। সেই ভবিষ্যতের কাজ করা, ভবিষ্যতের জন্য কাজ করা যেটা, সেটাকে কবি বলছেন বীজ বোনা। বলছেন সকল লোকের মতো বীজ বুনে আর স্বাদ কই। কবি সেই সকল লোকের মতো, পৃথিবীর আর পাঁচটা সাধারণ মানুষের মতো ভবিষ্যতের জন্য যে কাজগুলো করতে হবে, সেই কাজগুলোর মধ্যে কোনো স্বাদ পাচ্ছেন না, কোনো আনন্দ পাচ্ছেন না। কবির জীবনটা হয়ে উঠছে বিষাদময়, এরকম একটা পরিস্থিতি। ফসলের আকাঙ্ক্ষায় থেকে শরীরে মাটির গন্ধ মেখে, শরীরে জলের গন্ধ মেখে, উৎসাহে আলোর দিকে চেয়ে চাষার মতো প্রাণ পেয়ে কে আর রহিবে জেগে পৃথিবীর উপরে। অর্থাৎ ফসলের আকাঙ্ক্ষায় থাকে কে না চাষি। কবি এখানে এই যে চাষির মতো ফসলের আকাঙ্ক্ষা শব্দটা ব্যবহার করেছেন, আক্ষরিক দিক থেকে দেখতে গেলে মনে হচ্ছে কবি এখানে কোনো এক চাষির কথা বলছেন বা কৃষক সমাজের কথা বলছেন, যারা মাটি মেখে, ধুলো মেখে, গায়ে জলের গন্ধ মেখে, প্রতিদিন জমি কর্ষণ করে, চাষ করে নতুন ফসল ফলায় এবং সেই ফসলের অপেক্ষায় থাকে। এই যেমন একটা অর্থ, এটা একটা সামাজিক দিক, মানে এই কাজগুলো চাষিকে করতে হবে, কিন্তু এই চাষার জীবনটা কবির কাছে কাঙ্ক্ষিত নয়, এটা একটা দিক। আবার এই যে কথাগুলো, এর মধ্যে দিয়ে কবি কিন্তু আরও গূঢ় কিছু কথা বলতে চাইছেন, আরও নিবিড় অনুভূতির কিছু কথা বলতে চাইছেন। এখানে সকল লোকের মতো বীজ বোনা যেমন ভবিষ্যতের কথা, ভবিষ্যতের জন্য কাজ করা, ঠিক তেমনি ফসলের আকাঙ্ক্ষা মানে সন্তান সন্ততির জন্ম দেবার ইচ্ছা, অভিলাষ, আকাঙ্ক্ষা, সেই কথা কবি বলতে চাইছেন। শরীরে মাটির গন্ধ মেখে, এখানে মাটির গন্ধ, জলের গন্ধ, এগুলো হচ্ছে পরিবার পরিজনের সাথে লিপ্ত থাকার কথা কবি বলছেন। যেখানে মা, বাবা, স্ত্রী, সন্তান, সন্ততি সবাই আমরা একসাথে এক পরিবারে একাত্ম হয়ে থাকি, সেই সবার মধ্যে সকলের গন্ধ পাওয়া, সকলের ভালোবাসা পাওয়া, সেই কথাকেই যেন কবি এখানে বলতে চাইছেন। কিন্তু সেই জীবনকে কবি আবার বলছেন চাষার মতন। কবি কিন্তু চাষির মতন শব্দটা ব্যবহার করলেন না, কবি বলছেন চাষার মতন। অর্থাৎ তুচ্ছ লাগছে কবি সেই জীবনকে, অকারণ লাগছে কবি সেই জীবনকে, সেই জীবনটা একেবারে অর্থহীন, বৈচিত্র্যহীন, বর্ণহীন মনে হচ্ছে কবির। সেই কারণেই কবি এরকম একটা শব্দকে এখানে চয়ন করলেন। কে আর রহিবে জেগে পৃথিবীর পরে। কবি বলছেন যার মধ্যে এই বোধটা জাগ্রত, যার মাথার মধ্যে এরকম একটা বোধ, যে মানুষটা একটা অন্য কিছু চিন্তা করে, যে চিন্তাধারা তাকে পৃথিবীর আর পাঁচটা মানুষের থেকে একেবারে পৃথক করে তোলে, আলাদা করে তোলে, দূর থেকে দূরে নিয়ে চলে, সেই মানুষটা পৃথিবীর পরে কি আর বেঁচে থাকতে পারে?
জেগে থাকতে পারে? যদি পারে কিভাবে পারে? কবি নিজের মনের মধ্যেই এই প্রশ্নগুলো জাগিয়ে তুলছেন। তারপরেই কবি বলছেন, স্বপ্ন নয়, শান্তি নয়, কোন এক বোধ কাজ করে মাথার ভিতরে। মাথার ভিতরে আমাদের যেমন প্রতিনিয়ত আমরা স্বপ্ন দেখি, প্রতিনিয়ত যেমন আমরা শান্তির সন্ধান করি, শান্তির সন্ধানে আমরা নিজেকে মগ্ন রাখি, সেই বিষয়টা কবির মাথাকে কখনোই মানে উজ্জীবিত করছে না। কবির মাথার মধ্যে যেন একটা অন্য কিছু ঘুরছে, অন্য একটা চিন্তাধারা, যাকে কবি অন্য এক বোধ বলেছেন, কোনো এক বোধ বলছেন। এরপর কবি কি বলছেন, পথ চলে পারে পাড়ে উপেক্ষা করিতে চাই তারে, মরার খুলির মতো ধরে আছাড় মারিতে চাই, জীবন্ত মাথার মতো ঘোরে তবু সে মাথার চারিপাশে, তবু সে চোখের চারিপাশে, তবু সে বুকের চারিপাশে, আমি চলি সাথে সাথে সেও চলে আসে। ঠিক পরের মুহূর্তেই, মানে এতক্ষণ কবি জীবন থেকে বেরিয়ে আসার কথা, জীবনে চলতে না পারার কথা বললেন, ঠিক পরের মুহূর্তে কবি যেন আবার বলছেন এই জীবনটা থেকে কবি যেন নিজের থেকে বেরিয়ে আসতে চাইছেন তা নয়, কবি চাইছেন জীবনটার মধ্যে ঢুকতে, কবি চাইছেন নিজেকে সামাজিক করে তুলতে, কিন্তু সেই বোধটা হতে দিচ্ছে না কবিকে। পথে চলে পারে পাড়ে উপেক্ষা করিতে চাই তারে, বলছে পথ চলতে পারে পাড়ে, অর্থাৎ কবির আগে পরে ভবিষ্যতের দিকে এই সমস্ত কিছুর মধ্যে কবি কিন্তু প্রতিদিনকার কাজকর্মের মধ্যে, চিন্তা ভাবনার মধ্যে কবি কিন্তু সেই মাথার মধ্যে জেগে ওঠা বোধটাকে উপেক্ষা করতে চান, ঝেড়ে ফেলে দিতে চান। কবি চান না এই বোধটাকে নিয়ে পথ চলতে, কিন্তু মরার খুলির মতো ধরে আছড়ে মারতে চাই। বলছে আমি মরার খুলির মতো এটাকে আছাড় মেরে ফেলে দিতে চাই, এই বোধটা আমি চাই না, এই বোধটা আমাকে যন্ত্রণা দিচ্ছে, এই বোধটা আমাকে নির্জন করে তুলছে, আমাকে পৃথিবীর থেকে, মানে পৃথিবীর সাধারণ মানুষের থেকে, আর পাঁচটা মানুষের থেকে অনেক দূরে নিয়ে চলছে। আমি মিশতে পারছি না, আমি ভালোভাবে থাকতে পারছি না, আমি কথা বলার শক্তি হারিয়ে ফেলছি। এরকম একটা পরিস্থিতির মধ্যে কবির মনে হচ্ছে সেই বোধটাকে যেন মরার খুলির মতো ধরে আছড়ে ফেলেন মাটির ওপর, কিন্তু পারছেন না। জীবন্ত মাথার মতো ঘোরে তবু সে মাথার চারিপাশে, কিন্তু মরার খুলির মতো নয় সেই বোধটা, সেই বোধটা জীবন্ত, সেই বোধটা যেন প্রাণ, মানে স্পন্দন কবি যেন শুনতে পাচ্ছেন। কবি বলেছিলেন মরার খুলির মতো তাকে আছড়ে ফেলতে, কিন্তু সে তো মরেনি, সে তো জীবন্ত। কবি যেন প্রতিটা মুহূর্তে চলার পথে তার স্পন্দনকে অনুভব করছেন নিজের মাথার মধ্যে, বলছে মাথার মধ্যে সে যেন ঘুরে বেড়াচ্ছে প্রতি মুহূর্তে। তবু সে চোখের চারিপাশে, কবির চোখের সামনে কবি যে জাগতিক বিষয়গুলো দেখতে পাচ্ছেন, যে মানুষগুলোকে দেখতে পাচ্ছেন, যে সমাজটাকে দেখতে পাচ্ছেন, সেই সমস্ত কিছুর মধ্যে থেকে দাঁড়িয়ে চোখের সম্মুখে যেন কবি সে সব কিছু ঝাপসা দেখছেন। কবির চোখের সামনে যেন সেই বোধটা জেগে উঠছে, সেই বোধ যেন কবিকে বলছেন না এই পথ ঠিক নয়, বারে বারে কবিকে বলছেন দূরে চলে যেতে। এরকম একটা অবস্থা কবির হচ্ছে। তবু সে বুকের চারিপাশে, অর্থাৎ কবির হৃদয়ের মধ্যে যে ভালোবাসা, মানুষের হৃদয়ের মধ্যে কি থাকা উচিত? ভালোবাসা থাকা উচিত, ঘৃণা থাকা উচিত, সব কিছুই থাকে, কিন্তু কবির মনের মধ্যে, সেই হৃদয়ের মধ্যে সব কিছু যেন আলাদা হয়ে যাচ্ছে, থাকছে এককে সেই বোধ, সে আলাদা বিচ্ছিন্ন অদ্ভুত রকমের একটা চিন্তাধারা, যা কবিকে দূর থেকে দূরতম করে তুলছে। আমি চলি সাথে সাথে সেও চলে আসে। কবি চলছেন, কবি পথ চলছেন, এগিয়ে যেতে চাইছেন, কবি পিছিয়ে থাকতে চাইছেন না, কিন্তু সেও পথ চলছে, সেও চাইছে কবির সাথে এগিয়ে চলতে। তাহলে কবি কিভাবে সমাজে বাঁচবেন? কবি হতাশাগ্রস্ত হয়ে পড়ছেন, বেদনাক্লিষ্ট হয়ে পড়ছেন, কবির মধ্যে একটা হতাশ বোধ জেগে উঠছে, মর্মান্তিক এক যন্ত্রণা কবিকে যেন একটা নির্জন করে তুলছে, কবিকে একাকিত্বের যন্ত্রণায় যেন আছড়ে ফেলছে। এই বোধ কবিতার মধ্যে আমরা যে বিষয় দেখতে পাচ্ছি, কবিকে যে রকমভাবে দেখতে পাচ্ছি, তার যেন পরিণতি আমরা দেখতে পাবো ধূসর পাণ্ডুলিপির 8 বছর আগের একদিন কবিতার মধ্যে। সেটা তো আমাদের পাঠ্য বিষয়, যারা স্নাতক বা স্নাতকোত্তরে পড়ছো, আমি সে কবিতাও একদিন আসবো। যাই হোক, আজকে সেটা আমার বিষয়বস্তু নয়। এরপরে কবি কি বললেন, আমি থামি সেও থেমে যায়। কবি যখন পথ চলতে চলতে থামেন, বিভিন্ন ভাবনাকে মানে আর ভাববেন না মনে করেন যে আমি এবার বিরতি নেব, আমি একটু অবসর নেব, কিন্তু বোধটাও তখন থামে। অর্থাৎ কবির চলা ফেরা, শোয়া থামা সব কিছুর মধ্যে জেগে আছে সেই অদ্ভুত এক বোধ, অদ্ভুত এক চেতনাবোধ, যে চেতনাবোধ
কবিকে যেন মানে ভীষণভাবে নাড়িয়ে দিচ্ছে। কবি পারছেন না এই পৃথিবীর সঙ্গে নিজেকে মানিয়ে নিতে, সেই সমাজের সাথে নিজেকে মানিয়ে নিতে। একটা অদ্ভুত বিচ্ছিন্নতা বোধ কবিকে নাড়িয়ে দিচ্ছে, বারে বারে হতাশগ্রস্ত করে তুলছে। সকল লোকের মাঝে বসে আমার নিজের মুদ্রা দোষে আমি একা হতেছি আলাদা। আমার চোখেই শুধু ধাঁধা, আমার পথেই শুধু বাধা। কবি নিজের মধ্যে প্রশ্ন করছেন, তাহলে আমার এই যে বোধের জাগরণ আমার মনের মধ্যে, সেটা কি শুধু আমার মধ্যে, নাকি পৃথিবীর আর কোনো মানুষের মধ্যেই বোধ আছে? কবি নিজেকে নিজে প্রশ্ন করছেন। সকল লোকের মাঝে বসে, অর্থাৎ পৃথিবীর প্রতিটা মানুষের মধ্যে, সকল শ্রেণীর মানুষের মধ্যে বসে আমার নিজের মুদ্রা দোষে, মুদ্রা দোষ কোনটা? ওই বোধের জাগরণ। বলছে আমার নিজের মুদ্রা দোষে, আমার সেই বোধের জাগরণের জন্য আমি নিজেই কি নিজেকে আলাদা করছি? আমি নিজেই কি নিজেকে পৃথক বলে ভাবছি? সমাজ থেকে কি আমি নিজেকে বিচ্যুত করছি? আমি আমার মুদ্রা দোষবশত? কবি প্রশ্ন করছেন। আমার চোখে শুধু ধাঁধা, আমার পথে শুধু বাধা। কবি বলছেন এই বোধ, এই চেতনা বোধ কি আমার চোখে শুধু ধাঁধা লাগিয়ে দিচ্ছে? আমি কি বিশ্বজগৎকে বুঝতে পারছি না, চেতনাহীন হয়ে পড়ছি? আমার চলার পথে কি এই বোধটা বাধা হচ্ছে, না আর কারোর ক্ষেত্রে আছে? এই প্রশ্ন কবির নিজের প্রশ্ন, কবির একেবারে একান্ত মনের প্রশ্ন এটা। এরপর কবি আবার অন্যরকম কথা বলতে শুরু করলেন। জন্মিয়াছে যারা এই পৃথিবীতে সন্তানের মতো হয়ে, সন্তানের জন্ম দিতে দিতে যাহাদের কেটে গেছে অনেক সময়, কিংবা সন্তানের জন্ম দিতে হয় যাহাদের, কিংবা যারা পৃথিবীর বীজ খেতে আসিতেছে চলে, জন্ম দেবে বলে, তাদের হৃদয় আর মাথার মতন আমার হৃদয় নাকি? কবি বলছেন জন্মিয়াছে যারা এই পৃথিবীতে সন্তানের মতো হয়ে, মানে মানুষ যখন প্রথম পৃথিবীতে আসে, সেই মানে কান্নার মধ্যে দিয়ে সে তো কারো না কারো সন্তান হয়ে আসে। কবিও তো সেই সন্তান হয়ে পৃথিবীতে এসেছিলেন। বলছেন জন্মিয়াছে যারা এই পৃথিবীতে সন্তানের মতো হয়ে, আমারই মতো সন্তানের মতো হয়ে যারা পৃথিবীতে জন্মেছে, সন্তানের জন্ম দিতে দিতে যাহাদের কেটে গেছে অনেক সময়, অর্থাৎ যে মানুষগুলো সন্তান হয়ে জন্মে বড় হয়েছে, বিবাহ করেছে, আবার সন্তানের জন্ম দিয়েছে, আবার তাদের সন্ততি হয়েছে, এই রকমভাবেই একটা মানে বারে বারে মানে আবর্তিতভাবে একটা জীবন কেটেছে যাদের, সেই সব মানুষদের মতো, কিংবা সন্তানের জন্ম দিতে হয় যাহাদের, বলছে কেউ নিজের ইচ্ছায় এই জীবনকে বেছে নিয়েছে, কিংবা কেউ নিজের ইচ্ছায় নয়, প্রয়োজনের তাগিদে, কিংবা বাধ্য হয়ে সন্তানের জন্ম দেয় যারা, অর্থাৎ যারা বাধ্য হয়ে পরিবারের মধ্যে এসেছে, পরিবারের বন্ধনে আবদ্ধ হয়েছে, কিংবা যারা পৃথিবীর বীজ খেতে আসিতেছে চলে জন্ম দেবে বলে, অথবা যারা পৃথিবীতে মানে পৃথিবীর বীজ খেতে এসেছে, মানে পৃথিবীর থেকে যে বীজ জন্মগ্রহণ করছে, পৃথিবীরই যে সন্তান, সেই সন্তানদের মধ্যে এসেছে, আবার নিজে সন্তানের জন্ম দেবে বলে, নিজে আবার নতুন পৃথিবী সৃষ্টি করবে বলে, সেই মানুষগুলোর যে হৃদয়, সেই মানুষগুলোর যে মস্তিষ্ক, যে মাথা, তাদের যে বুদ্ধি, তাদের যে চেতনা, তাদের মতোই আমার হৃদয় নাকি? কবি নিজেই প্রশ্ন করছেন। আমার যে হৃদয়, আমার যে মাথা, আমার যে মস্তিষ্ক, আমার যে চেতনা বোধ, সেগুলোকে সেই সব সাধারণ মানুষের মতোই নয়? আমি কি আলাদা? এরপরেই বলছেন তারা আমার মনের মতো নাকি, তবু কেন এমন একাকী? বলছে তারাও তো আমারই মনের মানুষ, তারাও তো আমার পরিবারের কেউ, তারা তো আমারই পিতামাতা, আমার স্ত্রী, আমার পুত্র, তারাও তো আমার পরিবারের একজন, তারা তো সকলেই আমাদের কেউ। এই যে একটা গোটা পৃথিবীর মানুষ, প্রত্যেকেই যেন প্রত্যেকের মধ্যে একটা সম্পর্কে আবদ্ধ। বলছে কবি বলছেন আমিও সেই পৃথিবীতে জন্মেছি, আমারও পরিবার আছে, তাহলে আমিও তো তাদেরই একজন, তবু কেন আমি একা হয়ে যাচ্ছি আস্তে আস্তে? আমি কেন তাদের আপন ভাবতে পারছি না? কেন তাদের মধ্যে থেকে আমার নিজেকে মনে হচ্ছে এত একা? তবু কেন আমি এমন একাকী? হাতে তুলে দেখিনি কি চাষার লাঙল, বালতিতে টানিনি কি জল, কাস্তে হাতে কতবার যাইনি কি মাঠে, মেছোদের মতো আমি কত নদী ঘাটে ঘুরিয়াছি। কবি বলছেন যে মানুষ
পৃথিবীর মানুষ, সাধারণ মানুষ, তারা সাধারণভাবে বাঁচে। যেমন চাষি লাঙল তুলে ধরে চাষ করার জন্য, বালতিতে জল টেনে আনে, পরিশ্রম করে মানুষ, পরিশ্রমী মানুষ পরিশ্রম করে তার জীবন অতিবাহিত করছে। কাস্তে হাতে মাঠে ফসল কাটছে এক শ্রেণীর মানুষ, মেছোদের মতো নদীতে ঘাটে ঘুরে বেড়াচ্ছে এক শ্রেণীর মানুষ। আমি তো তাদের মতোই জীবনটা কাটিয়েছিলাম, আমি তো তাদের মতোই পরিশ্রম করেছি জীবনে, আমি তো তাদের মতোই ফসল ফলাতে চেয়েছি, তাদের মতোই পরিবারে মানে বিবাহ করেছি, পরিবার করেছি, সবটাই আমি করেছি। আবার কবি বলছেন আমিও তো মেছোদের মতো নদী ঘাটে ঘুরেছি। কবির যে ব্যক্তিগত জীবন, সেই ব্যক্তিগত জীবনে আমরা কবিকে দেখেছি কবি কিন্তু কোনো একটা নির্দিষ্ট কর্মে মানে নির্দিষ্ট জায়গায় স্থির থাকেননি। কবি এক এক সময় এক একটা জায়গায় তার কর্মজগৎকে নিয়ে গেছেন। কবি কখনো কলকাতায় অধ্যাপক মানে অধ্যাপনার কাজে নিযুক্ত ছিলেন, কখনো বা ঢাকায় বাংলাদেশের কোথাও কোনো একটা কলেজে অধ্যাপনার কাজ করেছেন, কখনো বা উত্তর ভারতের কোথাও, বিভিন্ন জায়গায় কবির কর্মজগৎ কিন্তু বিভিন্ন জায়গায় কবিকে ঘুরিয়ে ছেড়েছে। তাই বলছে আমিও কি মেছোদের মতো কত নদী ঘাটে ঘুরে বেড়াইনি? মেছোরা নদী ঘাটে ঘুরে বেড়ায়, মেছো মানে জেলে শ্রেণীর, নদী ঘাটে ঘুরে বেড়ায়। কবি সেই যে জীবন, সাধারণ মানুষের জীবন, তার মতোই কবি জীবন কাটিয়েছেন, এটাই বলতে চাইছেন। তার মানে এই নয় কবি জেলের জীবন কাটিয়েছেন, কবি চাষির জীবন কাটিয়েছেন, তা কবি বলছেন না। কবি বলছে সাধারণ মানুষের কথা। এই কথাগুলো শব্দগুলোর মধ্যে দিয়ে কবি সাধারণ মানুষের সাধারণ নিত্য নৈমিত্তিক কথা বলছেন, মানে 12 মাসা যেটা হয় মানুষের, সেটাই বলছেন। সেই 12 মাসার মধ্যে দিয়ে কবিও তো কাটিয়েছেন, কবি এটাই বলতে চাইছেন। পুকুরের পানা শ্যালা আষ্টে গায়ের ঘ্রাণ গায়ে গিয়েছে জড়ায়ে। আমার গায়েও তো কত পুকুরের আষ্টে গন্ধ লেগেছে, মানে জীবনে চলার পথে কত যে জিনিসগুলো কবির ভালো লাগে না এমন কিছু কবির জীবনের সাথে মিশেছিল। কবি তো অনিচ্ছা সত্ত্বেও অনেক রকম মানে দিকে হেঁটেছেন। আমরা জীবনে পথ চলার পথে যে পথে হাঁটি সবসময় কি সেই পথটা আমাদের কাছে প্রিয় সুগন্ধি হয়ে ওঠে? হয় না, অনেক মানে দুর্গন্ধময়, অর্থাৎ আমাদের কাছে দুর্গন্ধময় অথবা সত্যিকারের দুর্গন্ধময় এরকম পথ দিয়ে আমাদের পথ চলতে হয়, কারণ আমাদের জীবনটাই এই রকমভাবে অতিবাহিত হচ্ছে। কখন মানুষকে কোন পথে নিয়ে যাবে ঈশ্বর সে কথা কেউ বলতে পারে না। কবির জীবনেও এরকম ঘটনা এসেছে। কবি নিজের জীবনে বিভিন্ন রকমভাবে পথ অতিক্রম করেছেন, কখনো সুপথ কখনো কুপথ, সব পথে কিন্তু কবি দেখেছেন। তার মানে এই নয় কবি কখনো সৎ কখনো অসৎ জীবন কাটিয়েছেন, এটা কিন্তু কখনোই কবি বলছেন না। কবি বলতে চাইছেন সমস্ত দিকটা, মানে জীবনের সব দিকটাই কবি দেখেছেন, মানুষকে দেখেছেন, প্রত্যেক শ্রেণীর মানুষকে দেখেছেন কবি, এটাই কবি বলছেন। এই সব স্বাদ এসব পেয়েছি আমি। এবার কবি বলছেন যে এই জীবনের স্বাদ মানে একটা নিত্য নৈমিত্তিক সাধারণ জীবনের স্বাদ কবি পেয়েছেন। বাতাসের মতন অবাধ বয়েছে জীবন, আর সেই সময় কবির জীবনটা বাতাসের মতোই বয়ে গেছে, বাধাহীন, একেবারে নিমেষে বয়ে গেছে। নক্ষত্রের তলে শুয়ে ঘুমায়েছে মন একদিন। নক্ষত্রের তলে মানে খোলা আকাশের নিচে মাঠে ঘাটে কবি শুয়েছেন তা বলছেন না। কবি বলছেন নক্ষত্রের তলে শুয়ে ঘুমায়েছে মন একদিন, অর্থাৎ কবির মনেও একদিন কিন্তু খোলা আকাশ ছিল। কবিও কিন্তু খোলা মনে একদিন প্রকৃতিকে দেখেছেন, খোলা মনে কবি কিন্তু একদিন সাধারণ মানুষকে দেখেছেন। সেদিন কিন্তু এই বোধ কবির মাথার মধ্যে আসেনি। কবি সেই সময়কার কথা বলছেন যে সময় কবি রূপসী বাংলার কবিতা লিখেছেন, সেই প্রকৃতির ভালোবাসার কথা, সেই সময়কার কথা কবি বলছেন একদিন এই সব স্বাদ জানিয়াছি একদিন অবাধ অগাধ। বলছেন এই সমস্ত স্বাদ আমি নিয়েছি, সেগুলো অবাধ অগাধ, অর্থাৎ কবি বলছেন এই যে সাধারণ মানুষের জীবন, এই জীবনে চাওয়া পাওয়া শান্তির যে আকাঙ্ক্ষা এর কোনো শেষ নেই। অবাধ অগাধ অর্থাৎ যে জীবন আমরা কাটাই সেই জীবনে কিন্তু আমাদের চাওয়া পাওয়ার একটা দীর্ঘ পথ আছে। সেই দীর্ঘ পথে মানুষের স্বপ্নের কিন্তু শেষ নেই। আজ মানুষ ভাবছে আমার এইটা চাই, কাল ভাবছে আর একটা চাই, আজ ভাবছে এইটা পেলে ভালো হতো, কাল সেটা পেয়ে গেলে ভাবছে আরও একটা কিছু পেলে ভালো হতো। কাজে এই যে জীবনের চলার পথ এটা অবাধ অগাধ, এর কোনো সীমানা নেই। কবি এটা বলছেন চলে গেছি ইহাদের ছেড়ে, সেই সাধারণ পথ ছেড়ে আমি চলে গেছি, এখন আমি একটা অন্য পথে হাঁটছি, যে পথে একটা অন্য বোধ আমাকে নিয়ে চলেছে। ভালোবেসে দেখিয়াছি মেয়ে মানুষেরে, খুব অদ্ভুত একটা শব্দ কবি এখানে চয়ন করেছেন, মেয়ে মানুষেরে। আমরা যখন বলি মহিলা তখন এই যে মেয়ে মহিলা জাতের প্রতি একটা শ্রদ্ধা আমাদের
ভরে ওঠে, মানে শ্রদ্ধা আমরা দেখতে পাই। কিন্তু যখন এই মহিলাদের, এই নারী সমাজকে কেউ মেয়ে মানুষ বলে, তখন শুনতে একটু বোধহয় খারাপ লাগে, মনে হয় যেন সেই মহিলা সমাজটাকে একটু ছোট করে দেখা হচ্ছে। এই যে মেয়ে মানুষ শব্দটা, এখানে আমাদের মনে হয় কবির বোধহয় কোথাও কোনো অংশে এই মহিলাদের প্রতি একটা ঘৃণা বোধ জেগেছিল। কবির হয়তো এই মহিলার মানে এই যে মেয়ে মানুষ বলে কবি সম্বোধন করলেন, কবির বোধহয় কোথাও একটা কোনো অভিজ্ঞতা আছে যেখানে কবি সেই মানুষকে, সেই নারীকে কবি ঠিক সেইভাবে স্বপ্নের মানুষ হিসাবে পাননি। কবি তার নিজের মতন করে পাননি, যেমনটা চেয়েছিলেন, যেমনটা ভেবেছিলেন তেমন করে বোধহয় পাননি। কোথাও বোধহয় আঘাত আছে কবির জীবনে এই নারীর কাছ থেকে, এরকম একটা মনে হয় আমাদের। সেই কারণেই হয়তো কবির হাতে এখানে মেয়ে মানুষ শব্দটা আমরা পেয়েছি। অবহেলা করে আমি দেখিয়াছি মেয়ে মানুষেরে, কবি বলছেন সেই নারীকে আমি ভালোবেসেছিলাম, সেই নারীকে আমি কখনো অবহেলাও করেছিলাম। যখন আমি সেই ভালোবাসার মধ্যে আমার স্বপ্নের নারীকে পাইনি, তখন আমি তাকে অবহেলা করেছি। ঘৃণা করে দেখিয়াছি মেয়ে মানুষেরে, যখন সেই নারীকে আমি আমার জীবনের মধ্যে এমনভাবে দেখেছি যেটা আমার কাছে ঘৃণ্য লেগেছে, তখন তাকে আমি ঘৃণাও করেছি। আমারে সে ভালোবাসিয়াছে। এরপরের স্তবকে কবি আবার বলছেন সেই নারী যাকে তিনি মেয়ে মানুষ বলে সম্বোধন করলেন, সেই নারী কবি বলছেন কি, আমারে সে ভালোবাসিয়াছে। সেই নারী কিন্তু কবিকে একসময় ভালোবেসেছিল, আসিয়াছে কাছে, সে আমাকে ভালোবেসে আমার কাছে এসেছিল। উপেক্ষা সে করেছে আমারে, অর্থাৎ সে একসময় কবিকে ভালোবেসেও উপেক্ষা করেছে। হয়তো কবির অনুভূতিকে উপেক্ষা করেছে, হয়তো কবির ভেতরকার সেই সূক্ষ্ম যে অনুভূতিগুলো, যে সূক্ষ্ম একটা চেতনাবোধ, তাকে অবহেলা করেছে। আর সেই কারণেই কবির মনে হয়েছে সেই নারী তাকে উপেক্ষা করেছে। ঘৃণা করে চলে গেছে যখন ডেকেছি বারে বারে ভালোবেসে তারে। কবির মনে হয়েছে যখন কবি ভালোবেসে সেই নারীকে ডেকেছেন, সে উপেক্ষা করে চলে গেছে, ঘৃণা করে চলে গেছে কবিকে। অর্থাৎ কবির যে মমত্ববোধ, যে ভালোবাসা, সেই ভালোবাসা সেই সময় সেই নারী চোখে দেখেনি, ভালোবাসেনি কবিকে, তাকে ঘৃণা করে চলে গেছে। হয়তো কবির অভিজ্ঞতা থেকে কোনো একটা কথা কবি এখানে এই কথা বলেছেন, সেই অভিজ্ঞতার কথা হয়তো আমরা জানি না, কিন্তু কিছু একটা বেদনা বোধ যে কবির মনের মধ্যে কবিকে দংশন করছিল, সেটা আমরা বুঝতে পারছি। তবুও সাধনা ছিল একদিন এই ভালোবাসা, তবুও সাধনা ছিল। সাধনা মানে যাকে আমরা ইংরেজিতে কি বলি, প্র্যাকটিস, মানে ইচ্ছা, আমার সাধনা মানে চাওয়া, সেই চাওয়ার কর্ষণ। মানে কবি চেয়েছেন কবির জীবনে ভালোবাসা থাকুক, কবি কিন্তু চাননি যে ভালোবাসা থাকুক, না থাকুক, চলে যাক, এমনটা নয়। কবি ভালোবাসাকে কোনোদিন চাননি, কবির কাছে কোনোদিন কাঙ্ক্ষিত ছিল না, তা নয়। কবি ভালোবেসেছিলেন, কবি ভালোবাসা চেয়েছিলেন। বলছেন তবুও সাধনা ছিল একদিন এই ভালোবাসা, আমি তার উপেক্ষার ভাষা, আমি তার ঘৃণার আক্রোশ অবহেলা করে গেছি। যখন সেই ভালোবাসা কবিকে ঘৃণা করেছে, কবিকে উপেক্ষা করেছে, এক সময় প্রথম দিকে কবি সেই ঘৃণাকে, সেই উপেক্ষাকে ভালোবাসা দিয়ে জয় করতে গেছিলেন, এটা কবি এখানে বলছেন। সেই উপেক্ষাকে তিনি অবহেলা করেছেন, দেখতে চাননি সেই উপেক্ষাকে, সেই ঘৃণাকে। যে নক্ষত্র, নক্ষত্রের দোষ আমার প্রেমের পথে বারবার দিয়ে গেছে বাধা। কবি বলছেন যে নক্ষত্র, যে নক্ষত্রের দোষ, এই যে নক্ষত্র, নক্ষত্র শব্দটার সাথে আমরা জ্যোতিষশাস্ত্রে কিন্তু খুব পরিচিত। আমরা দেখেছি জ্যোতিষশাস্ত্রে নক্ষত্রের ব্যবহার আমাদের ভাগ্য গণনায় সাহায্য করে। সেই যে অশ্বিনী নক্ষত্র কিংবা কৃত্তিকা নক্ষত্র কিংবা রোহিণী নক্ষত্র, ভরণী নক্ষত্র, এই নক্ষত্রগুলো আমাদের জন্মছকের মধ্যে আমরা জ্যোতিষশাস্ত্রে পেয়ে থাকি, মানে এক একটা নক্ষত্রে মানুষের জন্ম হয়। কবি মনে করেন কবি এমন নক্ষত্রে জন্মগ্রহণ করেছিলেন, সেই নক্ষত্রের দোষেই কবির প্রেমের পথে, কবির ভালোবাসার পথে বারে বারে বাধা এসেছে, তাই কবি ভালোবাসাকে জয় করতে পারেননি কখনো। এরপরে কবি বলেছেন আমি তা ভুলিয়া গেছি, তবু এই ভালোবাসা ধুলো আর কাদা। খুব অদ্ভুত একটা দার্শনিক কথা কবি এখানে বলছেন। বলছেন সেই ঘৃণার কথা আমি ভুলে গেছি, সেই অবহেলার কথা আমি ভুলে গেছি,
তবু এই ভালোবাসা, তবু পৃথিবীতে ভালোবাসা আছে, ভালোবাসা থাকবে, কিন্তু সে ভালোবাসা মাটির মতো, ধুলোর মতো, কাদার মতো নিশ্চিহ্ন হয়ে যায়। এগুলো থাকে না, এগুলো চিরস্থায়ী নয়, এটা আসে আর যায়, এরকমটাই কবি বলেছেন। মানে একথাই কবি এখানে বলতে চাইলেন। এরপরের স্তবকে কি বলছেন? মাথার ভিতরে স্বপ্ন নয়, প্রেম নয়, কোনো এক বোধ কাজ করে। আবার কবি ফিরে এসেছেন একেবারে বর্তমানে, যেখানে কবির মাথার মধ্যে একটা অন্য চেতনা জেগে উঠেছে, একটা অন্য বোধ জেগে উঠেছে, যে চেতনা, যে বোধের জন্য কবি স্বপ্ন দেখতে চাইছেন না, কবি স্বপ্ন দেখতে পারছেন না। কবির মনের মধ্যে প্রেম নেই, কবির মনের থেকে ভালোবাসা চলে যাচ্ছে, সেই বোধকে কবি আবার দেখতে পাচ্ছেন। আমি সব দেবতারে ছেড়ে আমার প্রাণের কাছে চলে আসি, বলি আমি এই হৃদয়েরে, সেখানে জলের মতো ঘুরে ঘুরে একা কথা কয়, অবসাদ নাই তার, নাই তার শান্তির সময়, কোনোদিন ঘুমাবে না, ধীরে শুয়ে থাকিবার স্বাদ পাবে নাকি, পাবে না আহ্লাদ, মানুষের মুখ দেখে কোনোদিন, মানুষের মুখ দেখে কোনোদিন, শিশুদের মুখে কোনোদিন। খুব সুন্দরভাবে কবি বলেছেন, আমার প্রাণের, আমি সব দেবতারে ছেড়ে আমার প্রাণের কাছে চলে আসি। সেই দেবতা মানে আমাদের, যখন আমরা আমাদের জীবনে আঘাত পাই, আমাদের জীবনে যখন সব কিছু শূন্য মনে হয়, নিজেকে নিঃস্ব মনে হয়, রিক্ত মনে হয়, হতাশ হয়ে পড়ি, আমরা জীবন থেকে পালিয়ে যাওয়ার কথা ভাবি, সেই মুহূর্তে আমরা আশ্রয় নিই দেবতার, আমরা আশ্রয় নিই দেবতার পায়ে, আমরা দেবতার কাছে প্রার্থনা জানাই, একমাত্র সেখানেই বোধহয় আমরা সঠিক পথ খুঁজে পাই। কিন্তু কবি সেই দেবতার থেকেও দূরে চলে আসছেন। কবি বলছেন সেই দেবতাকে ছেড়ে আমি আমার প্রাণের কাছে চলে আসি। মানে কবি নিজের মনের মধ্যে আসেন, নিজের মনের মধ্যে প্রশ্ন আনেন, কিভাবে বাঁচলে তিনি ভালো থাকবেন, কিভাবে বাঁচলে তিনি সুখে থাকবেন। আর ঠিক সেই সময় কবির বোধ কবিকে তাড়িয়ে নিয়ে বেড়ায় যে এই জীবন, এই সমাজ, এই পৃথিবী অন্যভাবে হওয়া উচিত ছিল, অন্য রকমের হওয়া উচিত ছিল, জীবনটা অন্যভাবে চলা উচিত ছিল, এরকম একটা বোধ। কবি বলছেন, বলি আমি এই হৃদয়েরে, এই হৃদয়টাকে কবি তখন প্রশ্ন করে, সেখানে জলের মতো ঘুরে ঘুরে একা কথা কয়। কবি বলছেন, আমার এই হৃদয়টা কেন অন্য মানুষের সাথে, আর পাঁচটা মানুষের সাথে, আর সমাজের অন্যান্য মানুষের সাথে কথা বলে না, কেন সে আর পাঁচজনের সাথে নিজেকে মিলিয়ে দিতে পারে না? তারা তো বেঁচে আছে, তারাও তো পরিবার করছে, তারা তো সমাজে চলছে, তারা কর্মজগতে আছে, তারা নিজেদের পরিবারকে নিয়ে সুখে শান্তিতে আছে, তাহলে তাদের সাথে কবি কেন থাকতে পাচ্ছেন না? কেন এই সবাকার মাঝে থেকে একটা নির্জনতা বোধ তাকে কুড়ে কুড়ে খাচ্ছে? বলছেন, অবসাদ নাই তার, কবি সেই বোধের, কবি সেই নিজস্ব একাকিত্বের অবসাদ নাই, সে কি ক্লান্ত হয় না, সে কি বিষাদগ্রস্ত হয় না? কবি বলছেন, নাই তার শান্তির সময়, তার মনে কি সব সময় দুঃখ থাকবে? সেই বোধকে সবসময় দুঃখের কথা বলবে? সে কি কখনো শান্তির কথা বলবে না? সে কি কখনো নিজে শান্তি চাইবে না? এ কথা কবি বলছেন। কোনোদিন ঘুমাবে না, অর্থাৎ কবির মনে যে বোধ জেগে উঠছে, যে চেতনা বোধ, সে কি কোনোদিন ঘুমিয়ে পড়বে না শ্রান্ত, ক্লান্ত, অবসন্ন হয়ে? ধীরে শুয়ে থাকিবার স্বাদ পাবে নাকি? যখন আমরা খুব ক্লান্ত হয়ে যাই, অবসন্ন হয়ে দেহটা আমাদের একটা যখন এলিয়ে দিই বিছানার ওপর বা কোথাও, তখন আমাদের শরীরে একটা অপরিসীম শান্তি আমরা অনুভব করি। বলছেন এই বোধ, এই যে একটা আলাদা চেতনা, চৈতন্য যে কবির কাছে আসছে, সে কি আলাদা ধীরে শুয়ে থাকার স্বপ্ন দেখবে না কখনো? সে কি কখনোই চাইবে না আমি একা শুয়ে থাকি, এই মানুষটাকে ছেড়ে দিই, এই মানুষটার মাথাকে যন্ত্রণা মুক্ত করি? সে কি চাইবে না এমনটা? পাবে না আহ্লাদ মানুষের মুখ দেখে কোনোদিন? কবি বলছেন, এই বোধটা যার মধ্যে আছে, অর্থাৎ কবি নিজে, সে কি কোনোদিন, অথবা সেই বোধটা, সেই বোধের যে একটা পরিণত রূপ কবি দেখতে পাচ্ছেন, সে কি কোনোদিন আহ্লাদ পাবে না, আনন্দ পাবে না জীবনের মধ্যে দিয়ে? মানুষের মুখ দেখে কোনোদিন, এই পৃথিবীতে অন্যান্য মানুষের মুখ দেখে কি সে শান্তি পাবে না? মানুষের মুখ দেখে কোনোদিন, অর্থাৎ স্ত্রীলোকের মুখ দেখে, তার ভালোবাসার সঙ্গিনীর মুখ দেখে সে কি শান্তি পাবে না? শিশুদের মুখ দেখে, অর্থাৎ তার স্ত্রী, অর্থাৎ তার পরবর্তী সন্তান সন্ততির মুখ দেখে সে কি কোনোদিন শান্তি পাবে না? কবি নিজেকে নিজে প্রশ্ন করছেন। এরপরে কবি কি বলছেন, এই বোধ, শুধু এই স্বাদ
পায় সে কি অগাধ অগাধ। কবি বলছেন এই যে আমি কি এই বোধের মধ্যে দিয়ে অগাধ শান্তি পাচ্ছি, এই বোধের স্বাদটা কি আমাকে অগাধ শান্তিতে নিয়ে যাচ্ছে? কবি নিজেই নিজেকে প্রশ্ন করছে। আসলে কবি সেই সমাজ বহির্ভূত হয়ে, সেই ভালোবাসা থেকে বিচ্ছিন্ন হয়ে নিজে এখনও কিন্তু কবি সুখী নন। তাই কবি এই কথাগুলো বলছেন। পৃথিবীর পথ ছেড়ে আকাশের নক্ষত্রের পথ চায় না সে। বলছে পৃথিবীর পথ যখন সে ছেড়ে দিচ্ছে, আকাশের নক্ষত্রের পথ অর্থাৎ এখানে জীবন থেকে দূরে, মানব থেকে অতি মানব, এরকম একটা স্তরে কবি নিজেকে নিয়ে যেতে চাইছেন। কবি বলছেন জীবনের সমাপ্তির কথা। কবি বলছেন সেই জায়গায় কি পৌঁছবে না জীবন, সেই জায়গায় কি চেতনাবোধ তাকে একদিন নিয়ে যাবে। করেছে শপথ দেখিবে সে মানুষের মুখ। সে কি শপথ করেছে যে সে মানুষের মুখ আবার দেখবে? দেখিবে সে মানুষের মুখ, সে কি আবার মানুষের মুখ দেখবে, মানে নারীর মুখ দেখবে? দেখিবে সে শিশুদের মুখ, সে কি আবার সে সন্তানের জন্ম দেবে? চোখে কালো শিরার অসুখ। তখনই কবির মনে হচ্ছে কবির চোখে কালো শিরার অসুখ, অর্থাৎ কবি যেন অসুস্থ হয়ে পড়ছেন। কবির এই বোধ, চেতনা, একটা আলাদা চৈতন্য বোধ কবিকে যেন অসুস্থ করে তুলছে। কবি এই যে নিজে নির্জনতম হয়ে পড়ছেন, সমাজ থেকে বহির্ভূত হয়ে যাচ্ছেন, এতে কবির যেন মনে হচ্ছে একটা অসুখ করেছে কবির। সে অসুখ একটা শিরার অসুখ, চোখের শিরা, যে শিরার জন্য কবি চোখের সামনে যে মানে সত্যি ঘটনাটা, চলমান জগৎ, সেটা কবি দেখতে পাচ্ছেন না। এরপরে কবি কি বলছেন? কানে সেই বধিরতা আছে। কবির কানে যেন বধিরতা এসে গেছে, কান বধির হয়ে গেছে, কবি বাইরের জগতের ডাক শুনতে পাচ্ছেন না। সেই যেই কুঁজ গলগণ্ড মাংসে ফলিয়াছে, নষ্ট শশা পচা চাল কুমড়ার ছাঁচে, যেসব হৃদয়ে ফলিয়াছে সেই সব। কবির মনে হচ্ছে মানে সেই পিঠের মধ্যে যে কুঁজ হয়, তার মধ্যে গলগণ্ড মাংস ফুলে ওঠে, তার মধ্যে যে একটা অদ্ভুত দুর্গন্ধ হয়, পচা অনুভূতি হয়, যে শশা পচে গেলে, চাল কুমড়ো পচে গেলে, মানে সবজি পচে যাওয়ার মধ্যে যে একটা রূপ, যে একটা দুর্গন্ধ, সেটা যেন কবি নিজের জীবনের মধ্যে অনুভব করছেন। কবি বলতে চাইছেন যে বাইরের জগতের যে পচন, মানে শাকসবজি পচন, সেই পচন যেন কবির জীবনের মধ্যে নেমে এসেছে। কবির মাথার মধ্যে, শিরার মধ্যে সেই অসুখ। কবির গলগণ্ড কুঁজ কোথায় হয়েছে? কবির জীবনের মধ্যে হয়েছে, কবির মনের মধ্যে হয়েছে। কবি বুঝতে পারছেন তিনি অসুস্থ হয়ে পড়ছেন। এটা কবির নিজস্ব বোধ, চেতনা বোধ। কবি বলতে চাইছেন যেসব হৃদয়ে ফলিয়াছে সেই সব, মানে আমার হৃদয়ের মধ্যেই সেই পচনশীলতা দেখা দিয়েছে। কবি যেন অনুভূতিটা অনুভব করতে পারছেন, কবি বুঝতে পারছেন এটা একটা অসুখ, কবি বুঝতে পারছেন এটা একটা অস্থিরতা, এটা স্বাভাবিক নয়, কিন্তু তবুও এর কোনো মীমাংসা কবির কাছে নেই। কবির এই বোধ, এই চেতনা বোধ, এর থেকে কবি বেরিয়ে আসতে পারছেন না, এর মীমাংসা কবির জানা নেই, এর থেকে বেরিয়ে আসার পথ কবির জানা নেই। আর এখানেই বোধ কবিতার সমাপ্তি। এই যে কবিতাটা আমরা পড়লাম, জীবনানন্দ দাশের বোধ কবিতা, কবিতাটার মধ্যে আমরা পেলাম কবির হতাশাবোধকে, কবির বেদনাবোধকে, মীমাংসাহীন একটা অসুস্থতা বোধকে কবির। এর থেকে যেন কবি বেরোতে চাইছেন কিন্তু বেরোতে পারছেন না। তাহলে আমার মনে হয় তোমরা বোধ কবিতাটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি তোমাদের কোথাও কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের সেই সমস্যা সমাধানের চেষ্টা করব। আর এরপরে আমরা আসব এই বোধ কবিতার পরে অবশ্যই 8 বছর পরের একদিন কবিতায়, কারণ বোধ কবিতার যেন পরিণতি আমরা দেখতে পাবো এই 8 বছর আগের একদিন কবিতায়। তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। খুব ভালো থেকো।